এখন আমরা আলোচনা করবো আজকে আহ, কিছুক্ষণ এর পূর্বের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দুটো মডেল নিয়ে, যে ইলেকট্রন বিন্যাসকে আমরা আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস অনেকে বলে যে ভাই আমরা ইলেকট্রন বিন্যাসটা আসলে ভুলে যাই। বিন্যাস, এখন ইলেকট্রন বিন্যাসের ভিতরে এটার ভিতরে যেটা মোস্ট দুটো ইলেকট্রন বিন্যাস আছে সেটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস গুলো বেশি আছে। একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা আর কপারের ভিতরে দুইটার যে কোনো একটা আছে। তারপর হচ্ছে যা দেখা যাচ্ছে এমসিইউতে যে জিনিসটা আছে ইলেকট্রনের ধারণ ক্ষমতা আসে, যে তৃতীয় শক্তির স্তরে বা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, এরকম আসে। যদি তৃতীয় ইলেকট্রনের ধারণ ক্ষমতা আসে তাহলে সেটা নির্ভর করে 2n² উপরে। এখন এন কি, আমি বলছি এন সমান সমান 1 2 3 4, ঠিক আছে, ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে তৃতীয় কক্ষপথ, তাহলে তিনটা কক্ষপথ, এটা হচ্ছে এন সমান সমান 1, এটা হচ্ছে কি এন সমান সমান 2, এটা হচ্ছে কি এন সমান সমান 3, এবং এটা বলছিলাম কি এন সমান সমান 4। এখন এটা আমরা বলছিলাম কে শেল, এল শেল, এম শেল, এন শেল। এখন এই চারটা কক্ষপথের ভিতরে আসলে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা আমাদের জানতে হবে। কারণ অনেক সময় এমসিকিউ তে এগুলো আসে যে কে শেলে কয়টি ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এন এর মান, আমরা বলছি প্রধান শক্তি স্তর, তাহলে এন এর মান যদি অন হয়, এন সমান সমান যদি অন হয় তাহলে 2n²। তার মানে কি এইখানে কি হবে, 2 × 1²। তার মানে কি যদি অনের উপর স্কোয়ার দিই তাহলে কি হবে, অনই হবে, তাহলে এখানে হবে 2। আর এন সমান সমান যদি 2 হয়, এটা হচ্ছে কি কে শেল যদি ধরি, এটা কে শেল। তারপর হচ্ছে কি এটা হচ্ছে এল শেল। এল শেলের ক্ষেত্রে যদি বলি তাহলে কয়টা হবে ধারণ ক্ষমতা, 2 × 2² = 2 × 4 কি হবে তোমার 8। তার মানে আমরা বলতে পারি এল এর ধারণ ক্ষমতা কয়টি, 8টি। এবং এন সমান সমান যদি 3 হয় তাহলে 2 × 3² = 2 × 9, তাহলে 9 দুগুণ কত, 18টি। তাহলে আমরা বলতে পারি যে এম শেলে কয়টি, 18টি ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তারপর হচ্ছে কি এন শেলে এন সমান সমান কত, 4। এন সমান সমান যদি 4 হয় তাহলে 2 × হচ্ছে কি 4², তাহলে 2 × হচ্ছে যা 16, 16 দুগুণ কত, 32। তাহলে এটা হচ্ছে কি আমরা যদি বলি তাহলে ধারণ ক্ষমতা, ইলেকট্রন বিন্যাসের ধারণ ক্ষমতা। তাহলে দেখা যাচ্ছে তোমার যা, তাহলে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে কয়টি, 32টি, এম এর ক্ষেত্রে কয়টি তোমার যা 18টি, এল এর ক্ষেত্রে কয়টি, 8টি, এবং কে এর ক্ষেত্রে কয়টি তোমার 2টি। এটা হচ্ছে তোমার যা প্রত্যেকটা কক্ষপথের একটা ইলেকট্রনের ধারণ ক্ষমতা। আমরা বারবার বলতেছি যে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কিন্তু এইভাবে বের করা হয়, যে আসলে কিভাবে আমরা যদি এমসিকিউতে আসে যে এম শেলে বা কে শেলে বা এল শেলে কতটি, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনের কয়টি ধারণ ক্ষমতা, তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো। তারপর হচ্ছে কি আমরা জানি যে এটা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং এল হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল বা অথবা বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এখানে উপশক্তি স্তর এল ধরা হয়। এল মানে হচ্ছে n-1। এল সমান সমান কি n-1। প্রধান শক্তি স্তর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা এটা কি পাবো, এল পাবো, যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি বা অরবিটাল পাবো। তাহলে এখন এল কি, এল হচ্ছে চারটা, যেটা হচ্ছে এস পি ডি এফ। আমরা এটাকে 0 ধরি, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি। তাহলে এই তিনটা যদি চারটা অরবিটাল যদি ধরা হয় এস পি ডি এফ, তাহলে সেক্ষেত্রে তোমার এন সমান সমান যদি 1 হয় তাহলে এল সমান সমান কত, 1 - 1 = 0। 0 মানে কি এস, তার মানে কি প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 1। প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 হলে এখানে সহকারী অরবিটালটা কত, অরবিটালটা হচ্ছে তোমার দেয়া এস, তাহলে অনের সাথে কি হচ্ছে, এস হচ্ছে। এন সমান সমান যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে কি এল সমান সমান 2 - 1 = হচ্ছে কি 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে 2, এখন 1 যদি হয় তাহলে 1 তো তোমার দেয়া হচ্ছে কি পি, কিন্তু আগে তোমার যে কি হবে 0, তারপর হচ্ছে কি 1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 2s 2p, 2s 2p। তারপর হচ্ছে কি আমরা যদি বলি তাহলে এখন n সমান সমান যদি 3 হয় তাহলে l সমান সমান হচ্ছে কি 3 - 1 = কত, 2। তাহলে সেক্ষেত্রে 0 1 2, তাহলে কি হবে 3s 3p 3d। এবং যদি n সমান সমান 4 হয় তাহলে সেই ক্ষেত্রে l সমান সমান 4 - 1, তাহলে সেই ক্ষেত্রে কত হবে 3 হবে। তার মানে 0 1
2 3, তার মানে কি 4s 4p 4d 4a। তাহলে এই হচ্ছে যে তারপর ধারাবাহিকভাবে যে কটা আছে ওই কয়টা ধারাবাহিকভাবে চলে, কারণ 5 এর ক্ষেত্রে 5s 5p 5d এবং 5f, আবার 6 এর ক্ষেত্রে ওই একই হবে এবং 7 এর ক্ষেত্রেও কি একই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এখন তো মোটামুটি একটু ধারণা আসছে যে আসলে প্রথম কক্ষপথে একটা অরবিটাল হবে 1s, দ্বিতীয় কক্ষপথে দুইটা অরবিটাল হবে 2s 2p, এবং তৃতীয় কক্ষপথে তিনটা অরবিটাল হবে 3s 3p 3d, এবং 4 মানে চতুর্থ কক্ষপথে অরবিটাল হবে চারটি, পঞ্চমও চারটি, ষষ্ঠতেও চারটি এবং সপ্তম হচ্ছে কত চারটি। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আসলে এস এর একটা অরবিটালের তোমার ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, যে কয়টা ধারণ ক্ষমতা আছে যে বা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এস আমরা জানি দুইটি, পি হচ্ছে 6টি, ডি হচ্ছে 10টি এবং এফ হচ্ছে কত 14টি। এই কয়টা ইলেকট্রন হবে, কিন্তু একটা নিয়ম আছে আমার, সেটা হচ্ছে যে কয়টা ইলেকট্রন থাকবে ওই কয়টা ইলেকট্রন অনুসারে আমার বসবে, তার ছাড়া কিন্তু হবে না। যদি না, তাহলে সেই ক্ষেত্রে কি আমার যদি দুইটা থাকে তাহলে আমি দুইটা দিতে পারবো, তিনটা থাকলে তিনটা তোমার দিতে পারবো না, এস এর ক্ষেত্রে দুইটাই হবে এবং পি এর ক্ষেত্রে 6টা সর্বোচ্চ আসবে সর্বোচ্চ। এখন কিভাবে হয় আসলে এটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এখন কোনটায় কোন কক্ষপথে বা কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে, এই নীতিটা হচ্ছে নীতি। আহ্বায়ন নীতি অনুসারে আমরা জানি যে n প্লাস এল এর মান যার কম, যার হচ্ছে কি কম, তারটা কি ইলেকট্রন আগে আগে প্রবেশ করবে, যেটা হচ্ছে কি বেশি ওটা হচ্ছে কি পরে ইলেকট্রন প্রবেশ করবে, আর যেটা হচ্ছে সমান, অনেক সময় সমান থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি n এর মান কম, n এর মান n যেটা কম মানে নিম্ন শক্তি স্তর, ওইটা হবে কি n এর উপর নির্ভর করে, n এর উপর নির্ভর করে। ওকে, n এর উপর নির্ভর করে। তাহলে আমরা যদি বলি যে n প্লাস এল এর মান, আমরা একটু আগে দেখছি যে n সমান সমান 1 হলে কি হবে, n সমান সমান 2 হলে কি হবে, এল এর মান কি হবে। এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3d এবং 4s এর ভিতরে, আমি এর আগেও একটা ক্লাসে দেখাইছি যে আসলে n 3d এবং 4s এর ভিতরে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পটাশিয়ামের আছে, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে কেন 4s এ প্রবেশ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পটাশিয়ামের যদি বলি, এটা কিসের উপর নির্ভর করে কোন কক্ষপথে আগে ইলেকট্রন যাবে, সেটা হচ্ছে আবহাওয়া নীতি অনুসারে n প্লাস এল এর মান, যেটা নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং উচ্চ শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন কি পরে প্রবেশ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করবো, যেমন এখানে 3d আছে, 3d এর জন্য কি হবে n প্লাস এল হবে, n হচ্ছে কত 3d, আর এখানে আমরা লিখছিলাম যে ডি হচ্ছে কত 2, তাহলে কত 5, এবং 4s এর জন্য হচ্ছে কি n প্লাস এল হচ্ছে কত 4, s হচ্ছে কি 0, তাহলে এখানে কত 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এটার মান কত কম, এটার মান কত 4, আর এটা হচ্ছে কি 5, তাহলে 5 টা পরে যাবে, আগে যাবে কি তোমার যা 4 এ, তাহলে 4s। তাহলে সেই ক্ষেত্রে আরেকটা দেখি যে 3p এর জন্য n প্লাস এল এর মান, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, n এর মান হচ্ছে 3 আর এল এর মান হচ্ছে কি 1, তাহলে কত 4। এখন প্রশ্ন হলো যে স্যার এখানে 3p এবং 4s এই দুইটার ভিতরে দুইটার মানই তো সমান, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে বলছি যে যদি সমান হয় এর মানটা, তাহলে n এর মানের উপর কি নির্ভর করে, যার n এর মান কম তারটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে কি 4 হচ্ছে বেশি আর হচ্ছে 3 হচ্ছে কি নিম্ন শক্তি সম্পন্ন, তাহলে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল কি আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার জন্য আমরা 3d তে 3p তে আগে দেই, তারপর 4s দেই, তারপর হচ্ছে কি 3d তে দেই। এখন আমরা তো আসলে কক্ষপথ গুলো নির্ণয় করলাম এটার উপরে যে কিভাবে যে আসলে কক্ষপথ কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, সেই ক্ষেত্রে সেই এরকম করে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা লিখছিলাম 1s 2s 2p 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d,
ডি 4 এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে দাগ দিই অনেক সময়। এখানে 5s আছে, 5p আছে, তারপর হচ্ছে কি 5d, তারপর 5a, তারপর হচ্ছে কি কয়টা 6s, 6p, 6d, 6a, তারপর হচ্ছে কি আর 7s, 7p, 7d, 7a। তাহলে এইভাবে আসলে প্রত্যেকটা প্রবেশ করবে। প্রথমে 1s, তারপর 2s, 2p, তারপর 3s, তারপর 3p, তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে কি 3d, তারপর হচ্ছে 4p, তারপর হচ্ছে কি 4p, 4p পর 5s, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে কি দেখা যাচ্ছে 4 5p, এরকম ভাবে ধারাবাহিক ভাবে তোমার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মানটা কিন্তু নির্ণয় করা হয়েছে এইভাবে, আবহাওয়া নীতি অনুসারে তোমার যায় এইভাবে নির্ণয় করা হয়েছে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, আমাদের 30 পর্যন্ত গেলে 3d পর্যন্ত ক্যাপচার হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেটা হবে যে এস কয়টি, এখানে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছিলাম এস কয়টি হয়। এটা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা যদি বলি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। এখন 4টি যেহেতু কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চারটি কি কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n সমান সমান 1 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি l, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি m, স্প্রিং কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s। এখন এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব যে আসলে কিভাবে তোমার এখানে s সমান সমান s এর উপর 2টা হবে, s এর ধারণ ক্ষমতা, p এর ধারণ ক্ষমতা 6টা, d এর ক্ষমতা 10টা এবং f এর ক্ষমতা হচ্ছে কি 14টা। এখন দেখি n সমান সমান যদি 1 হয় তাহলে l সমান সমান কত, n - 1, তার মানে কি 1 - 1 ইকুয়াল টু কি 0। আমরা কি 0টা জানি s, 0টা কি জানি s। এখন 0 যদি থাকলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্লাস মাইনাসের l, প্লাস মাইনাসের l। তাহলে এখানে 0 এসে তাহলে প্লাস মাইনাসের 0ই হবে। প্লাস মাইনাসের কি 0, 0 মানে হচ্ছে এখানে একটাই হবে, যার জন্য হবে কি এখানে প্লাসের হাফ, এটার মান হচ্ছে কি প্লাস মাইনাসের হাফ হবে। তাহলে একটা মাইনাসের হাফ, তার মানে কি অন এস, এটা কি হচ্ছে অন এস। এখানে কয়টি, 2টি। এখন n সমান সমান 2 হলে তাহলে সেই ক্ষেত্রে কি l হবে কি 2 - 1, তার মানে কি এখানে 1, 1 হলে কি আমরা জানি s হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে কি 3। তাহলে সেই ক্ষেত্রে কি হবে এখানে যদি 0 তারপর কি 1, এখন 0 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি s আমরা জানি, আর এটা হচ্ছে কি তাহলে 0 এর জন্য তো আমরা জানি প্লাস মাইনাসের 0 মানে 0ই একটাই হবে, প্লাস মাইনাসের 0। আর অন যদি হয় প্লাস মাইনাসের অন, তাহলে সেই ক্ষেত্রে হবে কি মাইনাসের অন, 0, প্লাসের অন। এখন এখানে কয়টা, 3টা। তাহলে একটার জন্য যদি এই 2টা হয় তাহলে 3টার জন্য হবে কয়টা, 3টার জন্য হবে 6টা। তাহলে এখানে এটার জন্য 2s, এই যে এটা হচ্ছে কি 0, তাহলে সেই ক্ষেত্রে কি প্লাসের হাফ আর কি মাইনাসের হাফ, তাহলে এখানে 2টা এস। আর এখানে 3 দুগুণে কত 6, 2p 6। তারপর হচ্ছে n সমান সমান 3 হলে 3 মাইনাস কি অন ইকুয়াল টু কত 2, তার মানে কি 0, 1, 2। এটার ক্ষেত্রে কি 0ই থাকবে, তার মানে কি প্লাসের হাফ মাইনাসের হাফ। অন মানে কি, তার মানে কি মাইনাস 1, 0, তার মানে কি 3, প্লাসের হাফ আর কি মাইনাসের হাফ। এখানে 3s, 2, 3p 6। তাহলে হচ্ছে এই 2 এর ক্ষেত্রে কি হবে -2, -1, তারপর 0, +1, +2, তার মানে কত 1, 2, 3, 4, 5টা।
তার মানে 5 প্লাসের হাফ আর কি মাইনাসের হাফ। তাহলে সেই ক্ষেত্রে হবে কি তোমার 3d 5 দুগুণে 10। এখন n সমান সমান 4 হলে তাহলে l সমান সমান কত 4 মাইনাস 1 তাহলে 3, তার মানে কি 0 1 2 3। তাহলে এই ক্ষেত্রে 0ই হবে, প্লাস মাইনাসের 0ই, তারপর হচ্ছে কি প্লাস মাইনাসের 1 প্লাস মাইনাসের 2 প্লাস মাইনাসের 3। তাহলে এটা 0ই হবে। এটা হবে কি মাইনাস 1 0 প্লাস 1, এটা হবে কি মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। এটার ক্ষেত্রে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি কয়টা হবে প্লাসের হাফ মাইনাসের হাফ। এটার ক্ষেত্রে 3 প্লাসের হাফ তারপর কি মাইনাসের হাফ। তারপর এটা হচ্ছে 5টা প্লাসের হাফ এবং কি মাইনাসের হাফ। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, তার মানে 7 প্লাসের হাফ এবং কি মাইনাসের হাফ। তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য হচ্ছে 4s2 4p 6 4d 10, তারপরে এটা হচ্ছে কি 4f এবং হচ্ছে কি 14। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা কিভাবে 4p পেলেন 4f পেলেন 4d পেলেন, এই যে তৃতীয় তার মানে কি এটা চতুর্থ কক্ষপথ, অরবিটাল কত 3, আমরা কি বলছি 3 তে হচ্ছে কি f, 3 তে কি f, তার মানে 4f। ওকে, তাহলে এটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা, যে একটা কক্ষপথে একটা অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকতে পারে। এখন এইভাবে আসছে যে ওইখানে দেখাইছে আসলে কোনটা আগে পড়া হবে আবহাওয়া নীতি অনুসারে, আর এটা হচ্ছে কি তোমার কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে যে ম্যাগনেট, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিরিং কোয়ান্টাম সংখ্যা। স্পিরিং কোয়ান্টাম সংখ্যা পর ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে আসছে যদি ইলেকট্রন থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার পরে আবার দেখাবো যে আসলে কোন কক্ষপথে কয়টি কিভাবে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখাবো যে কে পটাশিয়াম হচ্ছে 19, তাহলে কি আমরা জানি 1s 2s, এখন এখানে 19টা আছে, তার মানে কি এসে কয়টা 2টা, 2s এ কত 2s এ 2টা, 2p তে 6টা, তার অলরেডি 10টা চলে গেছে। তারপর হচ্ছে কি 3s 2 3p 6 4s এবং 3d এবং 4s। আমরা কইছি আবহাওয়া নীতি অনুসারে 3d তে প্রবেশ করবে না, তাহলে তোমার কিতে প্রবেশ করবে, এটা 0 আর এটা হচ্ছে কি তোমার 1। তার মানে কি এখানে 2, এখানে গেছে 8টা, এখানে অলরেডি 8টা চলে গেছে, আর এখানে হইছে একটা, তাহলে এটা যোগ করলে আমাদের কয়টা হবে 19টা। এখন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম, এটা হচ্ছে 24। এখন এ বলছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d, 4s এর পরে যায় 3d তে যায়, তাহলে 3d তে 4। এখন এখানে ব্যতিক্রম কেন, কপার আর ক্রোমিয়ামটা ব্যতিক্রম কেন এটা নিয়ে আলোচনা করব। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d9। এখন এটা আসলে ব্যতিক্রম কারণ কি, আমরা সাধারণ নিয়মে করছি যে ধারাবাহিকভাবে দিয়ে যাব, কিন্তু এখানেও ধারাবাহিকভাবে সাধারণ নিয়মে দিয়েছি, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে কি 3d একটা অরবিটালের স্থিতিশীলতা অর্জন করে কখন, যখন পূর্ণ হয় এবং হচ্ছে কি অর্ধপূর্ণ হয়। যখন অর্ধপূর্ণের কাছাকাছি থাকবে তাকে স্থিতিস্থাপক করার জন্য বা স্থিতিশীল করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে পূর্বের ইলেকট্রন থেকে, পূর্বের কক্ষপথ থেকে বা তার পরবর্তীতে যে কক্ষপথ আছে ওই কক্ষপথ থেকে একটি ইলেকট্রন নিয়ে তাকে অর্ধপূর্ণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা জানি এসে 2টা
আর ডিতে হচ্ছে কি তোমাদের 10টা হয়। এখন 10টা যে হয় 10টার অর্ধেক করলে কত 5টা, আর একটা এটা হচ্ছে কি একটা। তাহলে এখান থেকে আর যদি আমরা একটি ইলেকট্রন আর এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এটা কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এও অর্ধপূর্ণ এও অর্ধপূর্ণ হচ্ছে। এখন এটার ক্ষেত্রে কি হবে, এটা কি সম্পূর্ণ কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা স্থিতি করার জন্য এটাকে আমরা কি করব অন আর 10 দিয়ে দেবো, অন আর 10। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আসে। কে পটাশিয়াম দিয়ে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে পটাশিয়াম এই যে 3D তে প্রবেশ না করে কেন 4s এ প্রবেশ করছে। আর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস গুলো করো, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আমাদের মানে ম্যাক্সিমাম প্রশ্নই আসে, এবং কম নাম্বার প্রশ্ন চলে আসতে পারে যে আসলে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। এখন এই ইলেকট্রন বিন্যাস দ্বারা আমাদের চতুর্থ অধ্যায় বলো পঞ্চম অধ্যায় বলো এগুলো করতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না ইলেকট্রন বিন্যাস না পারলে। সেই ক্ষেত্রে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যে আসলে কি এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার আর ভাইয়া ভাইয়া এখানে আমরা 3D না দিলে হবে না, হ্যাঁ 3D এখানে না দিলেও হবে। এখন অনেকে আবার প্রশ্ন করে যে 4s দেবো না আগে 3D দেবো। তুমি চাইলে 3D আগে দিতে পারো এবং 4s আগে দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রনটা আগে 4s এ যাবে তারপর 3D তে যাবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা দিয়ে এই অধ্যায়টা আমরা শেষ করব। ঠিক আছে।